আপনারা কোনো মুসলমান কোনো গরু আপনারা জবাই করবেন না। আমি আপনাদের কাছে নিষেধ করলাম। আপনারা যখন গরু জবাই করবেন আপনাদের কাছ থেকে চাইবে, নোটিশ চাইবে, আপনাদের কাছে 15 বছরের গরুর, 14 বছরের গরুর বয়সের ডকুমেন্টস চাইবে এবং সেগুলো আপনারা দিতে পারবেন না। প্রশাসন এসে আপনাদের কাছে জুলুম অত্যাচার করবে। হয়তো অনেকে জড়িয়ে যাবেন। কোরবানি দিচ্ছেন, অনেক জায়গায় বলছেন যে কোরবানি দিয়ে দাও, কোনো চিন্তা নেই, চুপি চুপি দাও, ভিতরে আড়ালে দাও। তার কোনো ডকুমেন্টসে নেই, মুখে বলছে, লিখিত দিচ্ছে না। কোরবানির পরে হয়তো দেখা যাবে ডাক করবে, আপনি কোরবানি দিয়েছেন, খবর পেয়েছি, থানাতে ডাকবে, আপনি ডকুমেন্টস দেন 15 বছরে, দিতে পারবেন না, তখন জেলে যেতে হবে, নয় 2 লাখ 5 লাখ টাকা ফাইন দিতে হবে। অতএব বিপদে পড়ে যাবেন। হ্যাঁ, অতএব যখন পশ্চিমবাংলায়, গোটা ভারতবর্ষে গোরক্ষা করা যাবে না, গরু হত্যা করা যাবে না, অতএব গরু দেওয়ার কোনো দরকার নেই। ইন টোটাল আপনারা গরু কেউ দেবেন না, বন্ধ করুন আপনারা। কেন আপনারা খাসি দেন, দুম্বা দেন, বকরি দেন, উট দেন, শুধু খামাখালি ঝামেলায় মুসলমান আপনারা পড়তে যাবেন না। আমি আপনাদের নিষেধ করে মানা করছি। মানুষ ছাগল দেবে, কোরবানি আরও আছে, অনেক কিছু জানোয়ার আছে দেবে, গরু দিতে হবে, তার তো কোনো মানে নেই। গরু যেমন নিষেধ হচ্ছে, গোটা ভারতবর্ষে গরু নিষেধ হবে। 8 পিস গরু আপনার ইন্ডিয়ার বাইরে না যায়। বড় কোম্পানিগুলো 2 লাখ 3 লাখ করে গরু জবাই করে বাইরে চালান করে, সেটাও যেন বন্ধ হয়। 1 নম্বরে নিয়ে যেতে হয় ভারতবর্ষকে, যার কারণে আপনি এটা বন্ধ করে দিয়ে 2 দিন পরে গরু রাখতে পারবেন না। চারিদিকে মাঠ ঘাট গরু চড়বে, বেড়াবে, অত্যাচার জুলুম হবে ফসলের উপর। তখন আপনি লাইন করে নিয়ে গরুর একটা বিশাল মাঠ করে জড়া করে দিয়ে সেইখান থেকে গরু আস্তে আস্তে বাইরে সাপ্লাই করবেন। সেটাও কিন্তু একটা পলিসি এই সরকারের চলছে বলে মনে হচ্ছে আমাদের। অতএব আপনারা গরুর দিকে যাবেন না, আমি নিষেধ করছি আপনার সকলকে। দেখেন, ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ভাতা, এই আগের যে সরকার ছিল, রাজ্যের সরকার, মমতা ব্যানার্জি সাহেব, তিনি এগুলো করেছিলেন। আমি তখন বলেছিলাম, আজ 15 বছর ধরে আমি এইটার প্রতিবাদ করে আসছি, তার অবসান কিন্তু ঘটেছে। আমি বলেছিলাম যে ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা পার্মানেন্ট করা হোক সরকারি, তা নাই এটা টিকবে না। এবং কিসের টাকা দিচ্ছে ইমামদের ঘরে? সে টাকাটা ওয়াকফ সম্পত্তি না রাজকোষের? যদি রাজকোষের টাকা দেওয়া হয়, ওই টাকা খেয়ে ইমামদের পিছনে নামাজ হবে না। আপনারা দেখলেন এই টাকা 3000 টাকা দিয়েছে, যখন আপনারা দেখলেন যে ওয়াকফ সম্পদ নিয়ে হুড়োহুড়ি হচ্ছে, ইমামদের বলা হচ্ছে এরা আপনার মানে উস্কানিমূলক কথাবার্তা বলবেন না, সাম্প্রদায়িক বলে ইমামদের ঘায়ের তকমা লিখিয়ে দিতে চাইছে, এনআরসিকে নিয়ে কোনো কথা বলছে না। তাহলে ইমামগুলো কিরকম? খালি ইমামতি করছেন, একটা প্রতিবাদ করেন, চুম্বরে বসে আছে। সরকারের দলদাস হয়েছিল, পাচাটা হয়েছিল। আজকে ইমাম সাহেবদের ইমামতি চলে গেছে, এই ইমাম সাহেবরা টাকা চলে গেছে। ইমাম সাহেবরা প্রত্যেকটা মসজিদে বসে রাজনীতি করেছেন, সরকারের দালালি কি করেছেন। কিন্তু এখন কি করবেন? মসজিদে দালালি করবেন? বলুন, এখন কি এই ইমামদের ঘরে মসজিদে রাখবে? হ্যাঁ, কেন? এরা তৃণমূলের পাচাটা হয়েছিল, হ্যাঁ, রাজনীতি করেছিল মসজিদে বসে বসে। অতএব এই ইমামগুলো সম্পর্কেও এবারে প্রত্যেকটা গ্রামে মসজিদের চিন্তাভাবনা কমিটির লোকেরা করবে। ইমামরা হয়ে কোনো কথা বললেন না, একটা
নিজের কথা চুপ করেছিলেন, বসেছিলেন। নেতারা যেটা বলবে সেই কথা অনুযায়ী আপনারা কথা বলেছেন। বাংলার মানুষ ইমামদের চেনে নিয়েছে। আজ যে ইমাম ভাতা বন্ধ হয়েছে, আমি বড় খুশি, আনন্দ। হ্যাঁ, একটা মসজিদ থেকে রাজনীতি, গ্রাম থেকে রাজনীতি জিনিসটা বন্ধ করে দিলে এই বিজেপি সরকার, এই সরকার করার জন্যে আমি খুব খুশি, আনন্দ। এবং আমি এই বন্ধ হওয়ার জন্যে আমি অনেক বাড়ির সামনে লোকজনকে মিষ্টি খাইয়েছি। এই আনন্দ হয়েছে, মানুষ খুশি হয়েছে। অতএব মসজিদের ভিতরে রাজনীতি চলুক, এটা আমরা চাইনি, এটা বন্ধ করেছে। তার জন্য আমি এই সরকারকে খুশি শুভেচ্ছা জানাচ্ছি। এসআইআরে 27 লক্ষ মানুষের নাম বাদ যাওয়ায় পীরজাদা নওশাদ সিদ্দিকী শুধু একমাত্র এমএলএ তিনিই প্রতিবাদ করেছেন। 80টা এমএলএ টিএমসি থাকার সত্ত্বেও তারা কেউ কিছু বলছে না, তারা মুখে ব্ল্যাক মেরে আছে। কী বলবেন? দেখেন, এসআইআর কে লিয়ে আজকে আমার ভাইপো নওশাদ আইএসএফের নেতা এবং জোট সরকার কি বলেন, আজ প্রতিবাদ করছে, চিল্লাচ্ছে, বলছে। হ্যাঁ, আজকে কোথায় গেল আমাদের মমতা ব্যানার্জি সাহেব? 80টা আপনার এমএলএ হয়ে চুপ করে বসে আছেন কেন? সব কি শেষ হয়ে গেল নাকি? হ্যাঁ, সব বেরিয়ে চলে গেছে নাকি? মনে হচ্ছে যেন কিছুই নেই। ব্যাপারটা কোন জায়গায়? বাংলার মানুষ বুঝতে পারছেন না? বাংলার মানুষ সবই জানতে পাচ্ছেন। এটা দরকার ছিল এই সময়তে। হ্যাঁ, 80টা এমএলএ আছেন, আরও সব পাশে যারা এমএলএ আছে একসঙ্গে হয়ে এর প্রতিবাদ করার দরকার ছিল, ময়দানে আসার দরকার ছিল। কি বুঝলেন, আজ ময়দানে এসছেন, চুম্বরে বসা আছে, মানুষ জেনে গেছে। কেন বেরোচ্ছে না? কারণটা কি? লোকে চোর চোর বলে তাড়া করবে করে বলবে নাকি? এই তাড়া করার ভয়ে বেরোচ্ছে না? বাংলার মানুষ দেখছে আপনাদের কীর্তিকলাপটা। শেষটা তো, সর্বনাশটা তো এই রাজ্য সরকারই করে গেল। হ্যাঁ, এই আইনটা পাস তো হবে, উনি তো লিখে দিয়েছিলেন, লিখে দিয়েছে। আজকে লক্ষ লক্ষ মানুষকে এনআরসিতে ফেলে আজ প্রচণ্ড বিপদে ফেলেছেন। তার জন্য দায়ী সমস্ত কিছু এই মমতা ব্যানার্জি সাহেব। আজকে বাংলার মানুষকে ভুগতে হচ্ছে, বিপদে পড়েছে। আজকে মানুষ সব ভাসছে। হ্যাঁ, এটাকে ঠিক হয়েছে? উপরন্তু যে সমস্ত আইন কানুন বেরোচ্ছে, এই মানুষগুলো কী করে বাঁচবে? এদিকে বাঁচতে গেলে এখন কোর্টে ছুটতে হচ্ছে। কোর্ট ছাড়া বাঁচার রাস্তা নেই এদের। আইন করে দিয়েছে, বাইরে থেকে অনুপ্রবেশকারী যারা থাকবে ধরো, তাদেরকে বন্দি করে দাও। হ্যাঁ, সত্যিকারেই যদি অনুপ্রবেশকারী হয়, বাংলাদেশি হয়, সেগুলো ধরা হোক। আর যারা অনুপ্রবেশকারী নাই, বাংলাদেশি নয়, ইন্ডিয়ার, তাদের বাড়ি যে হানা দেওয়া হচ্ছে, রাতে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কিরকম কথাবার্তা? আইন বলে আছে, কোর্টে যাবে এরা। আইনে তো কাগজপত্র দেখার দরকার আছে, এগুলো সত্যিকারে কে এরা অনুপ্রবেশকারী কিনা, কি বুঝলেন? এটাও দরকার আছে এবং কোর্টে যাওয়া দরকার আছে। হ্যাঁ, যাদের কাগজপত্র আছে কোর্টে হাজির হন আপনারা। একথা আমি বলতে চাইছি সকলকেই, আপনারা নিজের কোর্টে যে আপনারা হাজির হন। হ্যাঁ, এটা দরকার আছে। নিজেরা বাঁচুন কাগজপত্র নিয়ে, না এটা জুলুম অত্যাচার হচ্ছে, মানুষ বিপদে না পড়ে, এটাই বলতে চাইছি। বাংলা থেকে টিএমসি মুছে যাবার একমাত্র কারণ কি নওশাদ? দেখুন, বাংলা থেকে টিএমসি মুছে যাওয়ার একমাত্র কারণ নওশাদের, যারা বলছে মূর্খ, অজ্ঞতা, বুদ্ধিশুদ্ধি নেই, হিংসায় অন্ধ হয়ে কথাগুলো বলে থাকে। 31টা আপনার সিট দিয়েছিল। হ্যাঁ, তার মধ্যে 25টা নিয়েছে তৃণমূল, বিজেপি নিয়েছে 4টে, একটা তো পেয়েছে আইএসএফ। তাহলে আইএসএফ হতে পারে কী করে? এনারা এত সিট নিয়ে কী করলেন? হ্যাঁ, ভোটটা গেল কী করে? কোথায় গেল? বিজেপি এত সিট পেলে কী করে? এটা কি বাংলার মানুষ বুঝতে পারছেন না? আজকে একটা দলের উপর চেপিয়ে দিচ্ছেন। হ্যাঁ, একটা তো বামপন্থীরা নিয়েছে, তার জন্য 200 হয়ে গেল বামপন্থীরা। হ্যাঁ, বিজেপিকে নিয়ে আসার মূলে হচ্ছে 1 নম্বর
এই টিএমসি সরকার ইনি নিয়ে এসেছেন, ইনি করেছেন, যা কিছু দোষ ভোগ করতে হবে। ইনি নিজে বলেছিলেন সামনের ফন্ডে বিজেপিকে এসে আমি লড়বো। হ্যাঁ, ভুলে যাচ্ছেন কেন? সামনের ফন্ডে এসে বিজেপিকে লড়ে আজকে এত ক্ষতি করেছেন। ভোট এত পেয়েছেন কি করে পেলেন? এত ভোটটা পেলেন কি করে? একটা শ্রেণীর মানুষ বলছেন হিন্দুরা ভোট দেন না, মুসলিমরা ভোট যদি ঢেলে না দিত এত সিট কোনো দিন বিজেপি সরকার পেত না। তবে বিজেপি সরকার এসেছে পশ্চিম বাংলায়, হ্যাঁ, শান্তি ফিরে এসেছে। কিন্তু কিছু কিছু জায়গায় এই বিজেপি সরকার আসার পরেতে অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, ভাঙচুর হয়েছে। কিন্তু এই ভাঙচুরগুলো ঠিক নয়, এটা মেনে নেওয়া যাবে না। ভাঙচুর করার আগে তাকে নোটিশ করার দরকার ছিল, নোটিশ করে সেগুলো ভাঙচুর করার দরকার ছিল। বিনা নোটিশে ভাঙচুর করে দেওয়া এটা কিরকম? যাদের ভাঙছেন হালুয়াতে বহুত কিছু ভেঙে চুরমার হয়েছে, তারা কংগ্রেস সরকার আমল থাকতে তারা ছিল, তারা গরিব হিসাবে তারা খেতে বসবাস করতো। আজকে সেটা ভেঙে ফেললেন। তাদের ব্যবস্থা করে দেওয়ার দরকার ছিল একটা কোনো জায়গায়, না করে দিয়ে ভেঙে চুরমার করে দিলে তারা গরিব মানুষ, অসহায় মানুষ, ছেলে পুলে বাচ্চা কাচ্চা দিয়ে, হ্যাঁ, দুমুঠো রুজি রুটি করে তারা খেয়ে থাকে, তাদেরকে রাস্তায় ভেসিয়ে দিয়ে ধূলিসাৎ করে দেওয়া হলো। এটা কিন্তু সঠিক কাজ হচ্ছে না। এটা আমি বলতে চাই, ভাঙার আগে নোটিশ করে তাদের একটা ব্যবস্থা করে তাদেরকে সেসব জায়গা থেকে সরিয়ে দেওয়া দরকার। হ্যাঁ, না আইন আছে, কোর্ট আছে, হ্যাঁ, আইন কোর্টে যে আপনারা দ্বারস্থ হন, জানান বাঁচার জন্যে। আপনার ভাইপো কাশেম সিদ্দিকী তিনি একটা ভিডিও, কাশেম সিদ্দিকী একটা বার্তা দিয়েছে যে ভাঙড় থেকে আইএসএফ জিতিনি, কেন্দ্র বাহিনীকে নিয়ে মেরে পিটিয়ে ওই সিটটা পার করেছে এবং বিজেপির দালালরা চোখ মারা করেছে। কী বলে? দেখেন, অনেক কিছু বলে, ভাইপো হিসাবে কিছু বলার দরকার নেই, আমার মানে বলতেও আমি রাজি নয়। এসব কথাগুলো বলতে হয়। উনি একাই তো চিল্লাচ্ছেন, কি বলেন, তৃণমূলে থেকে 80টা দল তাঁর চুম্বরে বসে আছেন কেন? ওনাকে ভাইপোর বিরুদ্ধে বলার জন্য কি ওনাকে লেগিয়ে দেওয়া হলো নাকি? না ওনাকে এই কাজ করার জন্যে? হ্যাঁ, যদি জিতিয়ে দিয়ে থাকে প্রশাসন মিলে, তাহলে উনি যেখানটা জিতলেন, যদি কেউ বলে ওনাকে আইএসএফের ছেলেরা সহযোগিতা করে ঠেলে ঠেলে জিতিয়ে দিয়েছে, সেটা কেমন হবে? কি বললেন? এগুলো আগড়ুম বাগড়ুম কথাবার্তা, এগুলো ভিত্তিহীন কথা। বাংলার মানুষ বুঝতে পারছে। কিন্তু আমি এটা বলতে চাইছি, হ্যাঁ, আমার ভাইপোকে আরও 80টা আপনারা বিধায়ক আছে, আপনারা এমএলএ আছেন, একসঙ্গে মিলে একযোগে আরও সবাইকে নিয়ে বাংলায় নেবে আন্দোলন করুন। 1টা থেকে 100 হতে পারে, 1টা থেকে আল্লাহ করে 100 হতে পারে, কিন্তু আন্দোলনটা আপনারা করুন, লড়াই করুন, এগিয়ে যান। বাংলার মানুষ যদি ভালো বোঝে আপনার পাশে দাঁড়াবে। আর আপনারা যেসব কীর্তিকলাপ করেছেন বাংলার মানুষ কিন্তু আর মেনে নিচ্ছে না। হ্যাঁ, তৃণমূলটা মেনে নিচ্ছে না। 6 মাস 3 মাস বাদে তৃণমূলটা কোথা চলে যাবে আমি বলতে পারছি না। যদি এই অবস্থায় থাকে আর খুঁজে পাওয়া যাবে না, ঝড়ের মধ্যে বেরিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, সেটা বাংলার মানুষ বুঝতে পারছে। আপনারা জানেন সকলে, এখনও বাঁচার রাস্তা আছে। আপনারা মাঠে ময়দানে নামুন, মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, আন্দোলন করতে নামুন, তাহলে বাঁচার রাস্তা আছে। তা নাই দল বলে কিছু থাকবে না, এটা আমি বলে দিচ্ছি। আপনার ভাইপো কাশেম সিদ্দিকী বলছে তৃণমূল যখন মুখ্যমন্ত্রী মমতা ছিল আপনার ভাইপো নওশাদ খুব গলা ফাটিয়েছে। এখন সরাসরি নওশাদকে বিজেপি পিটি বলছে, এখন কেন গলা ফাটাস না? ঘর থেকে বেরা ডাইরেক্ট বলছে কাশেম। ও অনেক কিছু বলবে, যার মনে যেটা চাইবে সে বলবে। বিজেপির এ টিম বি টিম কী ব্যাপার আছে না আছে সে বাংলার মানুষ জানে। বিজেপি থেকে আইএসএফ দল একটা ছেলে আসেনি, বিজেপিকে নিয়ে এসেছে তৃণমূল। বাংলার সমস্ত মানুষ, জাতি ধর্ম বর্ণ নিয়ে সকলেই জানেন কীভাবে নিয়ে এসছে না নিয়ে এসছে, সব জানেন। ওতে চিড়ে ভিজবে না, ও ফালতু কথা বলে কোনো লাভ নেই। রাজ্য সরকার বিজেপি হাওড়া ও শিয়ালদা স্টেশনে বন্দে মাতরম নিয়ে বিশেষ করে মানা করে বলো ভাই বলো। রাজ্য সরকার
শিয়ালদহ হাওড়া স্টেশনে হকারদের মেরে মানে উচ্ছেদ করে দিল, সেই প্রসঙ্গে টিএমসি মিটিং করে, সেই মানে প্রতিবাদ সভা করেন। প্রতিবাদ সভায় 30 জন উপস্থিত ছিল আর 50 জন উপস্থিত থাকেনি। এগুলো আপনি কী বলবেন? দেখেন, হাওড়াতে একটা এই যে জিনিসটা ঘটলো, আজকে ভাঙচুর হয়ে কংগ্রেস পিরিয়ড থেকে বসে আছে আজ অবধি, তারা খাচ্ছে করে খাচ্ছে, গরিব মানুষ, অসহায় মানুষ সকলে জানেন। কিন্তু বিজেপি সরকার এসে ভেঙে গুঁড়িয়ে ধূলিসাৎ করে দিল, গরিব মানুষ তারা পথের ভিখারি হয়ে গেল, ভাসতে শুরু হলো, বাচ্চা কাচ্চা তাদের বিপদে পড়ে গেল। আগে একটা নোটিশ করে দেওয়া দরকার ছিল, তাদের একটা ব্যবস্থা করে দেওয়া দরকার ছিল, কোনো জায়গায় ময়দানে করে ভেঙে দেওয়া দরকার ছিল। তারা খাবে কি? নেই তো কিছু ভারতবর্ষে, চাকরি থেকে, কর্ম থেকে, কৃষিতে কিছুতে নেই, কি করে খাবে? হ্যাঁ, আজকে ভেঙে ধূলিসাৎ করে তরসুপ করে দিল। আজকে ওনাদের মধ্যে বেরিয়েছেন এই 48-50 জন মধ্যে, আর সব কোথায় গেল? তারা কি সব ছেড়ে বিজেপিতে ঢুকে গেল, না তারা ছেড়ে দিয়ে না অন্য দলমতে যে ঢুকে গেল, না আইএসএফ ঢুকে গেল, না বামে ঢুকে গেল? গেল কোথা? এটাও তো বাংলার মানুষ চিন্তা করছেন। হ্যাঁ, একসঙ্গে বেরিয়ে প্রতিবাদ করুক, সব দলমত আছে, সবাই বেরিয়ে প্রতিবাদ করুক, অন্যায়ের প্রতিবাদ করবে। অন্যায়টাকে মেনে নেওয়া যায় না, আমরা কোনো অন্যায়কে মেনে নিই না, আমরা রাজনীতি করি না, আমরা অন্যায়ের বিরুদ্ধে বলি। যারা অন্যায় করবে সে যেই হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, বামপন্থী হোক, হ্যাঁ আপনার তৃণমূল হোক, আপনার বিজেপি হোক, অন্যায়টাকে অন্যায় বলি, ন্যায়টাকে ন্যায় বলি। এটা আমাদের মূল কথা। আমার এটা কথা দেখা যাচ্ছে মাথায় টুপি পাঞ্জাবি পরে ট্রেনের মধ্যে উঠে জয় শ্রীরাম বলে জয় শ্রীরাম বলে স্লোগান দিচ্ছে। বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা যেই মাদ্রাসা থেকে বাড়ি যাচ্ছে বা ফুরফুরা শরীফে মাদ্রাসা আসছে, বিশেষ করে কালকে জিআরপি ধরে বলছে মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হয়। ক্যানিংয়ের কয়েকটি ছেলেকে বলেছে তারা ফুরফুরা খালিজিয়া মাদ্রাসায় পড়তো, চাইল্ড হেল্পলাইন তাদেরকে ধরেছিল, চাইল্ডদের যারা থাকে তারা ধরে ডাইরেক্ট বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। কী বার্তা দেবেন মাদ্রাসার ছাত্রদের? দেখুন, যে কথাটা বলতে চাই, মাথায় জঙ্গি তৈরি হয় এবং মাথায় টুপিতে মধ্যে মাথা মানে জয় শ্রীরাম বলে চিল্লাচ্ছে। একটা শ্রেণীর মধ্যে আছে, তারা এইসব কথা বলবে, বললেই যে হয়ে গেল তা নয়। আইন কানুন আছে, বিধান আছে, প্রশাসন আছে, কি বুঝলেন? তারাও লক্ষ্য করবে, কথা বুঝলেন না? তার কথা হচ্ছে এই যে জঙ্গি তৈরি হচ্ছে মাদ্রাসায়, এই কথাটা, হ্যাঁ, এটা তো একটা সাম্প্রদায়িক কথাবার্তারা। মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, পরিবেশ তৈরি করা হয়, শান্তি ফিরে আসে। হ্যাঁ, ভারতবর্ষের আপামর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কীভাবে চলবে না চলবে, ভ্রাতৃত্ব, ওই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, জঙ্গি তৈরি করে দেওয়া হয় না। এইভাবে ইলজাম দিয়ে হ্যাঁ মাদ্রাসার ছাত্রদের মাদ্রাসার ক্ষতি করা যাবে না, সেটা ভারতবর্ষে নতুন নাই, ভারত স্বাধীনের পর থেকে হয়ে আসছে। আর আপনি এখন চেয়ে কোনো লাভ হবে না। এটা অন্য একটা পলিটিক্স, বিভাজনের পলিটিক্সে বন্ধ করুন। এই বিভাজন করে হ্যাঁ দেশ চলে না, দেশের উন্নতি করুন না। আপনারা কি এর আগেও যেমন রাজ্য সরকার, আগের যে সরকার ছিল তৃণমূল সরকার, সে বিভাজন করে 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 ধ্বংস করে দিলে, শেষ করে দিলে। হ্যাঁ, শিল্পকর্ম, কৃষি কিছু নেই, প্রশাসনকে গুন্ডা দিয়ে চালিয়েছে, গুন্ডারা প্রশাসন চালিয়ে দিয়েছে, মানুষের অত্যাচার জুলুম মানুষকে তছনছ করে ফেলেছে, দুর্নীতিতে ছেড়ে দিয়েছে গোটা পশ্চিম বাংলাটাকে এই সরকার। হ্যাঁ, এখন মানুষ চাইছে, আপনি এসেছেন তৃণমূল সরকার, মানুষের কর্ম চাই, কৃষি চাই, শিক্ষা চাই, কিছু হোক, মানুষ করে খাক, হ্যাঁ, বেকারত্ব কমে যাক, হ্যাঁ, বেকারত্ব দূর হয়ে যাক এবং দেশের মধ্যে অরাজনৈতিক মানে দুর্নীতি বন্ধ হোক। এই দেশের মধ্যে মারপিট, খুন খারাপি, লুট দারাজ, হ্যাঁ, তোলাবাজি, হ্যাঁ, ঘুষ টুস, এগুলো বন্ধ হোক। প্রশাসনকে এই সরকার কড়াভাবে ব্যবস্থা করুক, আইনগত এমন কড়াভাবে ব্যবস্থা নেবেন, হ্যাঁ, মানুষ যেন শান্তিতে বাস করতে পারে। আইন কানুন যত কড়া হবে, এই দেশের মানুষ শান্তি পাবে, কি বুঝলেন? দেশটা ভালো পথে চলবে এবং দেশের মানুষ একটা রাস্তা খুঁজে পাবে, অশান্তি থেকে মানুষ বেঁচে যাবে। আমরা চাই কিন্তু প্রশাসন কড়া হয়ে আইনত ব্যবস্থাটা কড়া নেওয়া হয়।
হ্যাঁ, যেমন শ্রমিক ভট্টাচার্য বিজেপির নেতা যে কথাগুলো বলেছে, আমি তেনার কথাগুলো ফুরফুরার পীর সাহেব হয়ে গুরুজন হয়ে আমি শুনেছি। আমি তেনার কথাকে হ্যাঁ শুনে খুশি আনন্দ, তেনাকে আমার ধরতে শুভেচ্ছা আমি দিচ্ছি। এইভাবে উনি যদি কড়াভাবে চালায়, আশা করি পশ্চিমবাংলায় হ্যাঁ শান্তি ফিরবে, অবনতি হবে না, উন্নয়ন হবে, হ্যাঁ এটা আশা করি। কিন্তু মাঝে সাঝে হিতাহতা এই বিজেপি সরকার ভাঙচুর করছে, জুলুম অত্যাচার করছে, হুটোহুটি করছে। প্রশাসনকে দিয়ে যেন সেই জিনিস কড়াভাবে ব্যবস্থা করা হয়। কেন অসুবিধা হবে? যে জ্বালায় মানুষ, অত্যাচারে মানুষ আজকে করেছে কি ছেড়ে বিজেপিতে অত্যাচারের জুলুমে ভোটটা দিয়েছে। আর বিজেপিতে হারার পরে যদি সেই অত্যাচার জুলুম হয়, তাহলে তৃণমূল তাহলে কি খারাপ কাজ করলে? হ্যাঁ, তার তৃণমূলই ভালো ছিল। অতএব এইসব দুর্নীতি যেন সমস্ত চারিদিকে যেন বন্ধ হয়, এটাই আমরা বলতে চাই।